হ্যাঁ, প্রিয় শ্রমিক, আদাব, কেমন আছো? জি স্যার, আদাব। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দিবে তুমি? স্যার, আমি আজকে এটাই সায়েন্স বাংলাদেশের কিছু অজানা গবেষণা বইটি রিভিউ দিব। এটি লিখেছেন হাসানুজ্জামান শ্যামল। বইটা পড়ে ভালো লেগেছে? জি স্যার, বইটা অনেক সুন্দর এবং বইটা যেহেতু বলা হয়েছে যে বাংলাদেশের অজানা কিছু গবেষণার কথা, এখানে কিন্তু বাংলাদেশের এমন কিছু গবেষকদের গবেষণা ফুটিয়ে তোলা হয়েছে যা কিনা বিদেশি গবেষকদের দ্বারা অনেক সাদর, মানে বিদেশি গবেষকরা এটার প্রশংসা করছেন। কিন্তু আমরা দেশীয় যে বাসিন্দারা আছি তারা এ সম্পর্কে কিছুই জানি না। মূলত হাসানুজ্জামান শ্যামল 2018 থেকে 19 এই সময়টাতে ICDDR-B, অর্থাৎ যেটা বাংলাদেশে কলেরা হাসপাতাল নামে অধিক পরিচিত, এখানে চাকরি করতেন। তো এই 2.5 বছরের অভিজ্ঞতায় তিনি বাংলাদেশের বিভিন্ন গবেষণা সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন। এ সম্পর্কেই তিনি মূলত বইটা লিখেছেন। বইটার তিনি শুরু করেছেন এভাবে যে জনস্বাস্থ্য বিষয়টা আসলে কি। যেমন 2020 সালে যখন করোনার উৎপত্তি হয়, এই করোনা মানে যেই করোনার নামকরণ করা হয়েছে এর পিছনে একটা কারণ আছে। কেননা আমরা দেখি যখন সূর্যগ্রহণ হয়, তখন চাঁদ যখন সূর্যকে পূর্ণ গ্রাস করে ফেলে, তখন তার চারদিকে একটা লাল আভার বলয় সৃষ্টি হয়। এই বলয়টিকে বলা হয় করোনা, অর্থাৎ সোলার করোনা যাকে বলা হয়। করোনা অর্থ মূলত মুকুট। এ থেকেই মূলত বিজ্ঞানীরা করোনা ভাইরাসটিকে মানে করোনা হিসেবে আখ্যায়িত করেছেন। আসলে তারপর এই করোনার গতি প্রকৃতি কিরকম হতে পারে, এর আক্রান্তের সম্ভাবনা কিরকম, এর প্রতিষেধক বা ভ্যাকসিন কিরকম হতে পারে, এসব নিয়ে যে সংস্থা কাজ করে এটাই মূলত জনস্বাস্থ্য সংস্থা। আমাদের আমরা হয়তো বিভিন্ন জনস্বাস্থ্য সংস্থার সাথে পরিচিত, যেমন WHO, এটি বিশ্ববিখ্যাত একটি জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের CDC, আবার তিনি ডব্লিউএইচওর মিনিং বলতে পারো? জি ওয়ার্ল্ড হেলথ ও আচ্ছা। অর্গানাইজেশন। আবার এই সংস্থাগুলো বিভিন্ন রোগ নিয়ে পরিসংখ্যান করেন এবং আমাদের তার সম্ভাবনা গতি প্রকৃতি সম্পর্কে জানান। কিন্তু একটি বিষয়ে একবার দেখা গেল যে আমরা সচরাচর জানি যে ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, কিন্তু দেখা গেল যে যারা দূষিত পানি পান করছেন আবার যারা দূষণমুক্ত পানি পান করছেন তাদের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাবের যে পার্সেন্টেজটা আছে এটা প্রায় সমান। এটা কেন হলো? তো তারা যখন এটা নিয়ে গবেষণা করলেন, তখন দেখতে পেলেন যে ডায়রিয়ার মূল কারণ যদিও দূষিত পানিতে থাকা ব্যাকটেরিয়া এবং অনেক ধরনের রোগ জীবাণু, কিন্তু যারা দূষণমুক্ত পানি পান করছেন তারা দূষণমুক্ত পানি কলসে রাখছেন, বাড়িতে অনেকক্ষণ রাখছেন। এর ফলে কলসে এক ধরনের বিক্রিয়া হয় কিংবা রোগ জীবাণু একটা সংক্রমণ ঘটে। এবং কখনো হয়তো বাচ্চারা দুষ্টামি করে হাত দিয়ে দিল কিংবা কোনো পোষ্য প্রাণী সেখানে মুখ দিয়ে দিল, এর ফলেও ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটতে পারে। মূলত পানি দূষণের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবের পরিমাণ শতকরা 17 ভাগ কিংবা দ্বিগুণ 34 ভাগও হতে পারে। কিন্তু বাকি অন্যান্য কারণে বাকি যে ভাগটুকু আছে তা পূরণ করে অন্যান্য কারণগুলো। যেমন আমরা দূষিত পানি পান করি, এর কারণ আমরা হয়তো বাথরুম থেকে বেরোনোর পর ভালো করে হাত ধুই না কিংবা পানিতে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা ফেলে দিই, এরকম বিভিন্ন কারণ আছে। এরপর আমরা যদি যাই যে কলেরা বিষয়ে, কলেরা বাংলাদেশের একটা অতি প্রাকৃতিক একটা পুরনো সমস্যা। এটা 70-এর দশকের আগে তীব্র পরিমাণে ছড়াচ্ছিল। ফলে বিশ্ববিজ্ঞানীরা এ নিয়ে সচেতন হন এবং তারা বাংলাদেশে একটা পদক্ষেপ গ্রহণ করেন যে তারা নলকূপ স্থাপন করবেন এবং আমাদের নাগরিকদের নিরাপদ পানির একটা সুব্যবস্থা করে দেবেন। কিন্তু যখন দেখা গেল নলকূপ স্থাপন করা হলো, তার 30 বছর পর অর্থাৎ 90-এর দশকে শেষ ভাগে দেখা গেল যে অগভীর নলকূপ থেকে আর্সেনিক যুক্ত পানি বেরোচ্ছে। এই আর্সেনিক কিন্তু একটা অনেক ভয়ানক বিষক্রিয়া করে আমাদের দেহে। যদিও সেটা আহ, সাথে সাথে ধীরে বা ধীরে করে। ধীরে ধীরে করে, সাথে সাথে এর প্রতিক্রিয়াটা মূলত দেখা যায় না। তো এর একটা পরিসংখ্যান তারা করলেন যে তাতে দেখা গেল মূলত কুমিল্লা এবং চাঁদপুর অঞ্চলগুলো, এখানে কলেরার প্রাদুর্ভাবটা বেশি, ফলে নলকূপটাও অধিক পরিমাণে স্থাপন করা হয়েছে।
এখানে তারা গভীর নলকূপ স্থাপন করার একটা পরিকল্পনা করলো। কারণ আর্সেনিকযুক্ত পানি কিন্তু মাটির সকল গভীরতায় থাকে না। যত আমরা গভীরে যাব তত কাদার আস্তরণের মাধ্যমে একটা বিশুদ্ধ পানির স্তর আমরা পাই। এর ফলে আমরা একটা বিশুদ্ধ পানির যে স্তরটা পেতে পারি সেটা গভীর নলের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ পানিটাকে তুলে আনতে পারি। তো এটা করার পর হয়তো আর্সেনিক বাহিত রোগ অনেকটাই কমে গেল, কিন্তু তারপর দেখা গেল যে আহ, রোগের প্রাদুর্ভাব ধীরে ধীরে আরো বাড়তে থাকছে। তো এটা কেন হচ্ছে? এই পরিসংখ্যান তারা একটা গবেষণা করলেন এই পরিসংখ্যানে। তখন দেখা গেল যে গভীর নলকূপ যেহেতু সকল বাড়িতে নেই, অনেক একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, তাই 20 লিটারের একটা কলসি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসার চেয়ে, প্রতিদিন বাড়ি নিয়ে আসার চেয়ে একদিনে একটা বেশি পরিমাণে পানি এনে জমা করে রাখাটা অধিক সুবিধাজনক হয়। তখন তারা এই প্রক্রিয়া যখন চালাতে থাকলেন, দেখা গেল সেখানেও পূর্বের সেই সমস্যাটা ফিরে এলো। অর্থাৎ ধীরে ধীরে তাতে জমে থাকা পানিতে রোগ জীবাণুর প্রাদুর্ভাবটা আরো বাড়তে থাকলো। অর্থাৎ বিভিন্ন ধরনের পোষ্য প্রাণী হয়তো মুখ দিল কিংবা ছোট বাচ্চারা হাত দিল, এভাবে রোগের প্রাদুর্ভাবটা কিন্তু কমলো না। এই সমস্যাটা স্থায়ী সমাধান পাওয়ার জন্য আমরা আরো গভীর নলকূপ সকল বাড়িতে স্থাপন করার চেষ্টা চালাচ্ছি। কিন্তু তারপরেও এই সমস্যাটা যেহেতু আছে, আর কলেরার যেই সমস্যাটা আছে, এই কলেরা সমস্যা প্রতিরোধে একটা বিপদ সংকেত তৈরি করার চেষ্টা করা হলো। বিপদ সংকেতটা এরকম যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরে শ্যাওলার পরিমাণ যত বাড়ছে, আমাদের দেশে কলেরার প্রাদুর্ভাব তত বাড়ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? কারণ শ্যাওলার মধ্যে তারা অনুমান করলেন শ্যাওলার মধ্যে হয়তো কলেরার রোগ জীবাণু গিজগিজ করছে। তখন তারা কলকাতা এবং কুমিল্লার হাওর অঞ্চল, কুমিল্লার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই গবেষণাটা চালালেন। দেখতে পেলেন যখনই বঙ্গোপসাগরে এই শ্যাওলার মাত্রাটা বাড়ছে, প্রথমেই কলকাতায় এর প্রাদুর্ভাবটা পড়ছে। এবং যেহেতু বঙ্গোপসাগর থেকে আমাদের কুমিল্লার দূরত্ব একটু বেশি, চাঁদপুরের দূরত্ব একটু বেশি, তাই সেখানে রোগের প্রাদুর্ভাব ঘটতে মাসখানেক সময় লাগছে। এই শ্যাওলার পরিমাণ আমরা কিভাবে পরিমাপ করতে পারি? এটা পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি যে জিও স্টেশনারি স্যাটেলাইট। অর্থাৎ এই স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে আমরা এই তথ্যটা পাই সেটা এরকম যে শ্যাওলা যখন সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন করে, তখন শক্তি উৎপাদন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় এক ধরনের শক্তি উৎপাদন হয়। এই শক্তির মাত্রাটা যত বেশি হবে, শ্যাওলার মাত্রাটাও কিন্তু তত বেশি হবে। এই শক্তি উৎপাদন প্রক্রিয়াটাকে বলে ক্লোরোফিল ফ্লোরোসেন্স। এই মাত্রাটা পরিমাপ করেই স্যাটেলাইট আমাদের জানিয়ে দেয় যে বঙ্গোপসাগরে শ্যাওলার মাত্রাটা ঠিক কত। আর এভাবেই আমরা জানতে পারি। আবার দ্বিতীয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের নদী প্রবাহের বেগটা কত। অর্থাৎ নদী থেকে বঙ্গোপসাগরে ঠিক কি বেগে পানিটা প্রবাহিত হচ্ছে। কারণ এর বেগ যত বেশি হবে, শ্যাওলা আমাদের দক্ষিণ অঞ্চলে আসতে তত বাধাপ্রাপ্ত হবে। কিন্তু বেগ যত ধীর গতির হবে, আমাদের কিন্তু শ্যাওলা অতটা দ্রুত আসবে না, ফলে কলেরার প্রাদুর্ভাবটাও এত ছড়াবে না। তো নদীর গতির বেগ নির্ণয়ের জন্য তারা একটা সহজ সমাধান বের করলেন। তারা দেখলেন যে হিমালয়ের পাদদেশের তাপমাত্রার সাথে আমাদের নদীর বেগের একটা সম্পর্ক আছে। তো এই হিমালয়ের তাপমাত্রাও কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে নির্ণয় করা যায়। তো এভাবে আমরা দ্বিতীয় একটা সমাধান পেলাম। এই সমাধানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম। আবার আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম আর্সেনিক নিয়ে। এই আর্সেনিক কি পানিতে কতটুকু পরিমাণে আছে কি নেই সেটা নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা পরিসংখ্যান চালিয়েছিলেন, এটাও আমরা জানি। কিন্তু সেটা কিভাবে? তারা বিভিন্ন একটা বক্স নিয়ে গিয়েছিলেন এই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে প্রায় হাজার হাজার পরিবারের নলকূপের পানি সংগ্রহ করে তারা
প্রথমেই একটা জারে একটা বিকারে 100 মিলি পানি নিয়ে তাতে প্রথমেই টার্টারিক অ্যাসিড এবং জিঙ্ক বা দস্তা মিক্স করলেন। এরপর সেখানে এই এমন একটা আর্সেনিকের সাথে বিক্রিয়া হলো যার ফলে আর্সাইন গ্যাস উৎপন্ন হলো। এই আর্সাইন গ্যাস উৎপন্ন হলো। এই আর্সাইন গ্যাসকে আমরা কিভাবে চিনব? তার জন্য একটা কাঠির সামনে তুলোর প্যাড লাগিয়ে সেই প্যাডে মার্কিউরিক ব্রোমাইড নামক একটা বিষাক্ত রাসায়নিক লাগানো হলো। এই প্যাডটি যখন সেই দ্রবণে চুবানো হলো এবং 10 মিনিট পর দেখা গেল যে তার রং গাঢ় কমলা কিংবা হলুদ বর্ণের হচ্ছে। এই যতটা রং গাঢ় হবে পানিতে কিন্তু আর্সেনিকের মাত্রা তত বেশি হবে। তো এভাবেই আমরা জানতে পারলাম যে আমাদের কলেরার প্রাদুর্ভাব কমে গেলেও আর্সেনিকের একটা প্রবল ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তারপর গভীর নলকূপের সিদ্ধান্তটা আমাদের বাস্তবায়ন করা শুরু হলো। আবার মানুষ মাঝে মাঝে গুজবে মেতে যায়। যেমন বিজ্ঞানীরা বিভিন্ন সংবাদপত্রে দেখা যায় কেউ কেউ করোনার খবর নিয়ে বলছেন যে করোনা খুব একটা ক্ষতিকর নয়, আমাদের গরমের দেশে এর প্রাদুর্ভাব খুব একটা দেখা যাবে না। কিন্তু অন্য সংবাদপত্রে বলা হচ্ছে যে করোনার প্রাদুর্ভাব সব ক্ষেত্রেই সমান, এটা বাংলাদেশে কিংবা ইউরোপ মহাদেশে। তো যেখানে করোনা নিয়ে সতর্কবাণী দেওয়া হচ্ছে সেই সতর্কবাণী যারা পড়ছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করছেন এবং সেখানে করোনা সংক্রমণের ঝুঁকিটা কমে যাচ্ছে। কিন্তু যারা এই সতর্কতা অবলম্বন করছেন না তাদের ক্ষেত্রে করোনার ঝুঁকি প্রবল হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন কিছু গবেষণা চালান যা আপাত দৃষ্টিতে দেখে বৃথা কিংবা অযৌক্তিক মনে হয়। যেমন চীনের একদল গবেষক চীনের বিভিন্ন গুহায় বাদুড়দের লালা এবং তাদের মল পরীক্ষা করতেন। সেখান থেকে তারা জানতে পারলেন যে বাদুড়দের ডিএনএর মধ্যে একটা বিষাক্ত ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। এবং চীনে যেই বন্য প্রাণী খাওয়ার সংস্কৃতিটা আছে এবং বাদুড়ের মধ্যে যে বিষাক্ত ভাইরাসগুলো, ক্ষতিকর ভাইরাসগুলো আছে, এই দুটো বিষয় নিয়ে একটা চাপা বোমের মতন অবস্থা সৃষ্টি হলো। অর্থাৎ এটা যখন তখন বিস্ফোরিত হতে পারে এবং পৃথিবীব্যাপী মহামারী সৃষ্টি হতে পারে। তখন কিন্তু বিজ্ঞানীরা বারবারই এটা নিয়ে সতর্কবাণী দিচ্ছিলেন যে 2002-3 চীনে কিংবা 2012-তে সৌদি আরবে যে মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তা আবারও 2020-এ ঘটতে পারে এবং সেটার উৎপত্তি স্থান হতে পারে চীন। এবং ভাইরাসটা কোথা থেকে আসতে পারে সে বিষয়েও তারা পর্যাপ্ত আলোচনা করেছিলেন। কিন্তু আমরা তাতে কান দিইনি, যার ফলাফলস্বরূপ 2020 সালে আমরা একটা ক্ষতিকর ঝুঁকির মুখে পড়েছিলাম। তো এরকম কলেরার ব্যাকটেরিয়াও কোথায় থাকে তা জানার জন্য গবেষকেরা একটা পরিসংখ্যান চালিয়েছিলেন। তখন তারা দেখতে পেলেন যে পানিতে শ্যাওলা আকৃতির কপিপড নামক এক ধরনের জীব পাওয়া যায়। গ্রিক অর্থে কপি মানে বৈঠা এবং পড অর্থ নৌকা, অর্থাৎ এটাকে দেখতে কিছুটা বৈঠা যুক্ত নৌকার মতো হওয়ায় তার নাম দিলেন কপিপড। এই কপিপডে কলেরার জীবাণুগুলো অত্যন্ত সংযুক্ত থাকে এবং এটা তাদের প্রিয় খাদ্য হিসেবে ব্যবহার করে। ফলে আমরা যদি কপিপডটাকে পানি থেকে দূরে রাখতে পারি ফলে কলেরার ঝুঁকিটা অনেক কম হতে পারে। এই পরিকল্পনাটা কাজে লাগিয়ে এবং এই বুদ্ধি অবলম্বন করে আমরা সহজেই আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীদের একটা সহজ সমাধান দিয়েছিলাম করোনা থেকে মুক্তির জন্য। সেটা হচ্ছে এই রকম, আমরা যখন পুকুর থেকে পানি সংগ্রহ করি তখন যদি কলসির মাথায় আমাদের পুরনো সুতির কাপড় 4 ভাঁজ করে লাগিয়ে পানিটা নেই তবে কপিপড সেটাতে প্রবেশ করতে পারছে না, ফলে কলেরার জীবাণুও সেটাতে থাকছে না, ফলে কলেরা সংক্রমণের হার অনেকটাই কমে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের আলোচনা এই বইটাতে আছে। এছাড়াও একবার ইরানের এক বিজ্ঞানী বলেছিলেন যে গরম চা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। আসলে বিষয়টা ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে আমাদের খাদ্যনালী অত্যন্ত সংবেদনশীল হয় এবং অত্যন্ত নমনীয় হয়। আমরা যত বেশি অর্থাৎ 7 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রার
দ্রবণ পান করি, তবে আমাদের খাদ্যনালীর সংবেদনশীলতা আরো বৃদ্ধি পায় এবং এতে যদি রোগ জীবাণুর প্রাদুর্ভাব ঘটে, তবে ক্যান্সার সংক্রমণের একটা মারাত্মক সম্ভাবনা দেখা দিতে পারে। এরকম বিভিন্ন আলোচনা এবং বাংলাদেশের গবেষকদের বিভিন্ন পরিসংখ্যান সম্বলিত রয়েছে এই বইটিতে। এই বইটি এমনভাবে লেখা হয়েছে যে বিভিন্ন কঠিন গবেষণা অনেক সহজ এবং সাবলীল ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। ফলে বইটি পড়ে যে কেউ যে কোনো বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী কিংবা যুবক অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। অসাধারণ হয়েছে আজকে। আচ্ছা, ধন্যবাদ এখন স্যার। এর মধ্যে বলি, তোমার জীবনের ইচ্ছা কি, তোমার স্বপ্ন কি, আমার ভেবেছো কি এখনো? জি না স্যার, সেভাবে ভাবা সে হয়নি। ভাবা হয় না, ক্লাস নাইনের বড়, আস্তে আস্তে স্বপ্ন দেখতে হবে, তাই না? জি স্যার। ঠিক আছে, এরপরে ভেবে না আমাকে জানাবে। একদিনে তো আর ভাবলে হবে না, আগে না। চারপাশ দেখতে হবে, তাই না? তারপর তোমার যেটা ভালো লাগে সেটাই, আমি মনে করি এমন একটা পেশা তোমার নেওয়া উচিত যেটা তোমার ভালো লাগে। তুমি এমন একটা পেশা চুজ করলে, তুমি 30 বছর 40 বছর সেটা সার্ভিস করলে কিন্তু আনন্দ পেলে না, তাহলে কি ভালো লাগবে? না। ভালো লাগবে। আমি মনে করি তুমি এমন একটা স্বপ্ন দেখবে, এবং আমি নিশ্চিত বা বিশ্বাস করি যে তুমি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে। কাজে স্বপ্নটা সুন্দর একটা স্বপ্ন দেখবে এবং সেটা বাস্তবায়ন হবে, দেন আমাদের দেশ বেনিফিটেড হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। জি ওকে, স্যার, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ।